হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। আমার সাথে আজকে আছে অরিত্র এবং আমাদের এই আননেম পডকাস্ট, যেটার নাম আমি ঠিক করেছি সিনেমা এফিশিয়ানারও, কিন্তু অরিত্র বলছে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আপনারা বলুন এই নামটা আপনাদের পছন্দ কিনা, তা নাহলে পরের এপিসোডে অন্য একটা নাম ভাবতে হবে। না, তো এই আজকে নামটার আমাদের স্টোরিটা কি এটা আগে বুঝিয়ে দাও দর্শকদেরকে, যে নামটা যে সিনেমা দিচ্ছ তার মানে কি? এফিশিয়ানারও মানে হচ্ছে সিনেমা রসিক। আমাদের তো খুব রসবোধ দেখে বুঝতেই পারছি। তো সিনেমা রসিক আর কি। তো যদি নামটা পছন্দ না হয় বলবেন, চেঞ্জ করতে হবে। তো আজকে আমরা কথা বলবো গ্যাংস্টার সিনেমা নিয়ে এবং আরো অন্যান্য টপিকস আছে আমাদের। তো অরিত্র, তুমি আমাকে একটা কথা বলো, হয়তো তুমি এগ্রি করবে। যে কটা আমাদের সিনেমার জনরা আছে, কোন হুম, কালচার বা কোন সোসাইটি কোন স্টেজে আছে সেই সময় দাঁড়িয়ে, সেটা কিন্তু হুম, সব থেকে ভালো রিফ্লেক্ট হয় গ্যাংস্টার সিনেমাতে। হুম। না, আমি এক সেকেন্ড, আমি এই গ্যাংস্টার ফিল্মে আসবো। আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যে জনরাটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ক্রাইম জনরা। এবার হুম। ক্রাইম অনেক সাব জনরা আছে। তো ক্রাইমের দুটো সাব জনরা আমরা বেছে নিয়েছি। প্রথমটা হচ্ছে গ্যাংস্টার ফিল্মস, আর সেকেন্ড হচ্ছে আমাদের হাইস্ট মুভিজ। ঠিক আছে, এই দুটো হুম। সাব জনরা নিয়ে মূলত আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো, এবং আমরা পুরো হিস্ট্রিটাকে বোঝার চেষ্টা করবো, জনরার মধ্যে কি কি ট্রোপস থাকে সেগুলো বোঝার চেষ্টা করবো। এবং এর আগে আমি দর্শকদেরকে বলতে চাই, যারা এটা প্রথমবার দেখছেন, আমরা কিন্তু ওয়েস্টার্ন ফিল্ম নিয়ে, সুপার হিরো ফিল্ম নিয়ে, সোয়াজ বাকলিং নিয়ে অলরেডি কথা বলেছি। তো সেই ভিডিওগুলো যারা এখনো দেখেননি গিয়ে দেখতে পারেন, সেখানে অনেক অনেক জিনিসপত্র নিয়ে আলোচনা আছে। এনিওয়ে, হ্যাঁ, দেবজিৎ, তুমি কি কোয়েশ্চেনটা করছিলে আরেকবার বলো। হ্যাঁ, যে কোনো কালচারে হ্যাঁ, গ্যাংস্টার সিনেমা বা যেটা তুমি বললে ক্রাইম সিনেমা ইন জেনারেল, সেটা কিন্তু হুম, সোসাইটি সেই সময় কোন জায়গায় দাঁড়িয়ে আছে সব থেকে হ্যাঁ, ভালো ইন্ডিকেট করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং মানে গ্যাংস্টার ফিল্ম তো অ্যাকচুয়ালি তুমি যদি দেখো 1930s এ মোস্টলি আসে, মানে তার আগে হুম। হয়েছে, বাট 30s এ অ্যাকচুয়ালি প্রিডমিনেন্টলি আসছে, এবং সেটা কারণ হচ্ছে, এবং যে ট্রোপটা যদি দেখো গ্যাংস্টার ফিল্মে, যে একটা মানে সাধারণ মানুষ মোস্টলি এরকম হতে পারে, রিফিউজি হতে পারে, বা একদম মানে খুব লোয়ার ইকোনমিক স্ট্রাটা থেকে বিলং করছে, সে কিভাবে উপরে উঠছে আর কি, এবং একদম পিনাকেলে পৌঁছাচ্ছে, তারপরে তার ডাউনফল। এটা সচরাচর গ্রাফ হয়ে থাকে এই গ্যাংস্টার জনরা। এবং সেটা আসছে তার কারণ 1930s এ তুমি জানো ডিপ্রেশন আসছে, গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, হ্যাঁ। ডিপ্রেশন আসছে, এবং তার কারণে প্রচুর লোকের মানে টাকা পয়সার প্রবলেম, সাধারণ মানুষের বিশাল প্রবলেম। তো সেইখান থেকেই জনরাটা কিন্তু উঠে আসছে স্পেশালি, এবং ওই সময়কার আমেরিকান সোসাইটিকে রিফ্লেক্ট করছে। এবং আমি যখন 1930s এ গেছি, তখন আমি তিনটে ছবির কথা প্রথমে বলবো, যে তিনটে ছবি আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জনরা ডিফাইনিং ছবি। একটা হচ্ছে স্কারফেস। আপনাদেরকে বলে রাখি, অ্যালপাচিনো স্কারফেস নয়, এটা 1932 পল তে যে মুনির রিলিজ স্কারফেস করেছে। এটা। এটা এক্স্যাক্টলি। পল মুনির স্কারফেস। স্কারফেস ছবিটা। আর একটা হচ্ছে পাবলিক এনিমি ছবিটা। আর আরেকটা হচ্ছে লিটল সিজার বলে একটা ছবি ছিল। লিটল সিজার। তো এই তিনটে ছবি হচ্ছে এই জনরা ডিফাইনিং ছবি, যেগুলো 2-3 বছরের গ্যাপে আসছে। এবং এই যে আপনারা সচরাচর যা মানে গ্যাংস্টার ফিল্মের মধ্যে যা যা ট্রোপস দেখতে পান, সেগুলো সবই কিন্তু এই তিনটে ছবির মধ্যেই সেট হয়ে যাচ্ছে আর কি। যে এবং গ্যাংস্টার ফিল্ম বলতে আমরা ক্রাইমের সাবজনরাতে কি বুঝি, গ্যাংস্টার ফিল্ম বুঝতে বুঝি আমরা যে একটা অর্গানাইজ ক্রাইম, একটা সিন্ডিকেট যারা অপারেট করছে, তাদের কিছু কোড অফ কন্ডাক্ট আছে, একজন বস আছে, পার্টিকুলার কিছু একটা জিনিস নিয়ে তারা বিজনেস করছে। যেমন স্কারফেসে ড্রাগস এর ব্যাপার ছিল। তো এইগুলো হুম। আর কি, মানে একটা অর্গানাইজ ক্রাইম মব যাকে আমরা বলি, সেইটার আর কি গল্পটাকেই গ্যাংস্টার ফিল্ম বলা হয়। তো এই তিনটে ছবি আসছে যেগুলো জনরা ডিফাইন করছে। তো এই তিনটে ছবি সম্পর্কে যদি দেবো, যদি একটু বলো আর কি। হ্যাঁ, আমি একটু ডিটেলসে বলতে চাই এবং এটা হচ্ছে দর্শক যারা আমার ভিডিও দেখেন, দিস ইজ দ্য পয়েন্ট যেখানে আমি এডওয়ার্ড জি রবিনসন নিয়ে বক বক শুরু করবো, ঠিক আছে? তো হুম, এডওয়ার্ড জি রবিনসন তিনি একজন রোমানিয়ান মানুষ ছিলেন, ইহুদি ছিলেন, এবং তিনি আমেরিকাতে আসছেন এবং 1920-তে যে সময় সাইলেন্ট ফিল্ম চলছে হলিউডে, তিনি সেই সময় আর কি থিয়েটার করতেন, খুবই সাকসেসফুল থিয়েটার আর্টিস্ট ছিলেন। এবার যখন টকিজ আসছে, হি ইজ বিকামিং আ বিগ স্টার, কারণ যেহেতু তিনি স্টেজে অ্যাক্টিং করতেন, তো তার ওই ভোকাল ট্রেনিংটা ছিল টকিজের জন্য, যেটা লাগতো। তো হি ইজ বিকামিং আ বিগ স্টার। এবং অরিত্র যে সিনেমাটার কথা বললো, লিটিল সিজার, লিটিল সিজার ইজ বেসিক্যালি আমি বলতে পারি বাইবেল অফ গ্যাংস্টার সিনেমা। ইভেন খাদানেও যে গল্পটা দেখানো হয়েছে, সেটা লিটল সিজারেরই গল্প। এটা হচ্ছে একজন স্মল টাইম ক্রিমিনাল, যে একদম পুরো ক্রাইমের, আমরা যদি একটা ল্যাডার ধরি, সেটা নিচে স্টার্ট করছে, আস্তে আস্তে সে ওপরে উঠে সেই অঞ্চলটার বা সেই সিন্ডিকেটটার বস হয়ে উঠছে। এই জিনিসটা আমার তো মনে হতে পারে যে এটা তো মানে এই গল্পতে 1,00,000 বার দেখেছি। এক্স্যাক্টলি, এটা কিন্তু লিটিল সিজার থেকেই আসছে। তো এডওয়ার্ড জি রবিনসনের কথা আমরা আবারও আসবো যখন ফিল্ম নোয়ারের কথা বলবো। অ্যাকচুয়ালি এডওয়ার্ড জি রবিনসন দুটো জনরার অরিত্র শুরু করেছিলেন, একটা ফিল্ম নোয়ার আর একটা গ্যাংস্টার সিনেমা। লিটল সিজার আছে 2000 বলছেন 1930-এ। এবং আরো একজনের মানুষের কথা বলতে যায়, সেটা হচ্ছে জেমস ক্যাগনি। এবার আনলাইক এডওয়ার্ড জি রবিনসন, জেমস ক্যাগনিকে আমরা শুধুমাত্র গ্যাংস্টার ফিল্মের জন্য মনে রাখি না, তার অনেক ভার্সাটাইল কেরিয়ার ছিল। বাট তার এই যে পাবলিক এনিমি সিনেমাটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সিনেমা ছিল ইন টার্মস অফ পুশিং দ্য বাটন ওয়েন ইট কামস টু ভায়োলেন্স।
কারণ লিটল সিজারে কিন্তু অতটা ভায়োলেন্ট সিনেমা ছিল না। আর বাই দ্য ওয়ে এই সিনেমাগুলো প্রত্যেকটা কটাই কিন্তু উইকিপিডিয়াতে অ্যাভেলেবেল আছে। আমি এটা আগেও বলেছি যে ইউটিউবেও যেগুলো মানে অ্যাভেলেবেল আছে না? ইউটিউবে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ ইউটিউবে আছে। এবার আমি কেন বলতো উইকিপিডিয়াটা বলে দিই, মানে তুমি এক জায়গায় পেয়ে যাবে সবকিছু। তো এই জাতীয় সিনেমাগুলো, এবং তারপরে যেটা বললো পল মুনির স্কারফেস, যেটা রিমেক হচ্ছে ইয়েতে, আল পাচিনো স্কারফেস খুবই ফেমাস সিনেমা, এবং তারপরে আজমি পাস রিমেক হচ্ছে অমিতাভ বচ্চন, আবারও ভীষণই ভালো একটা সিনেমা, এবং প্রত্যেকটাই সেই সময়কার সোসাইটিকে রিফ্লেক্ট করছে। এটা কিন্তু সেই সময় আমেরিকার একটা প্রতিচ্ছবি, এবং এটা কিন্তু ক্রাইম ফিল্ম। আপনি যে কোনো জায়গার ক্রাইম ফিল্ম তুলে নেবেন, সেটা কিন্তু সেই সময়কার ইতিহাসটাকে বলে। পাবলিক এনিমিতে কি দেখাচ্ছে, ইয়েতে লিটল সিজারে কি দেখাচ্ছে, মানুষের হাতে চাকরি নেই, কাজ নেই। গ্রেট ডিপোজিটেশনের সময় কি হচ্ছে, এই যে ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, যেটাকে আমরা এখন টপ 1% বলি, সেই টপ 1% আর বিলো 99%-এর একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে। খুব সামান্য পার্সেন্ট মানুষের কাছে সব অর্থ আছে, আমাদের আর বটম স্টার্টার কাছে কিচ্ছু নেই। এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। এবং পলমুনি খুব ফান ফ্যাক্ট একটা বলছি, পলমুনি জীবনে 17টা সিনেমা করেছিলেন। এই 17টা সিনেমায় তিনি 6বার অস্কার নমিনেট হয়েছিলেন। মানে যেটা একটা রিডিকিলাস একটা, মানে আমি যদি ক্রিকেটের ভাষায় বলি স্ট্রাইক রেট, মানে তিনি খুব কম বেছে বেছে সিনেমা করতেন। এবং এই জন্যই আনফর্চুনেটলি পলমুনিকে অতটা মনে রাখি না আমরা যতটা জেমস, যদিও জেমস ক্যাগনি আর এডওয়ার্ড জি রবিনসনকেও এখন কটা লোকে চিনি আমি জানি না, আমার মতো লোক বাদ দিলে। তো পলমুনি 17টা সিনেমা, 6টাতে হি ওয়াজ নমিনেটেড ফর অস্কার, মানে যেটা একটা এক্সট্রা অর্ডিনারি বিষয়। তো এই ছিল মানে এই 3টে সিনেমা আমি বলবো। এবং আরো একটা কথা আপনাদেরকে বলে দিতে হয়, সেটা হচ্ছে হেজ কোড। এবার এই হেজ কোড, আমি হেজ কোডেই আসছিলাম, আমি এরপরে হেজ কোডেই আসছিলাম। হেজ কোড তুমি বলো তুমি বলো তুমি বলো। না না, তুমি বলতে বলে না। হ্যাঁ, এবার এই হেজ কোড হচ্ছে সেন্সরশিপ মেজার, ঠিক আছে? যারা আপনারা এখন ভাবেন ইন্ডিয়ান সিনেমাতে সেন্সরশিপ স্ট্রিক্ট, তারা আপনারা একবার জাস্ট গুগল করে হেজ কোড, সেখানে কি কি সেন্সরশিপ ছিল দেখে আসতে পারেন। মানে ঈশ্বরের নামে কিছু বলা যাবে না, 3 সেকেন্ডের বেশি চুমুর সিন 3 সেকেন্ডের বেশি দেখানো যাবে না। লিটারালি এরকম। আপনারা জাস্ট, আমি হাইলি রেকমেন্ড করবো যাদের ফিল্ম হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্ট আছে, তারা হেজ কোড সম্পর্কে পড়ে আসুন। তো 1934-এ হেজ কোড আসছে, এবং হলিউডের আমরা যেটাকে গোল্ডেন এজ বলি, 30s, 40s, 50s, 1961-এ হেজ কোড পড়ে যাচ্ছে। তো সেটা কিন্তু পুরোটাই এই রকম স্ট্রিক্ট সেন্সরশিপে আর কি তৈরি হচ্ছে। হলিউডের সব থেকে ফেমাস সিনেমাগুলো, তো এই যে সিনেমাগুলো আসছে, এই সিনেমাগুলো এতটা বাউন্ডারি পুশ করতে পারছে একটা পাবলিক এনিমি বা একটা লিটল সিজার বা একটা স্কারফেস, এটা কিন্তু একটা কারণ যে এটা প্রি কোড সিনেমা। এটা 1934-এর আগে আসছে। 34-এর পরে কিন্তু গ্যাংস্টার সিনেমা অনেকটা, গ্যাংস্টার সিনেমা তারপরেও ভায়োলেন্স থাকছে, ক্রাইম থাকছে, বাট মারাত্মক পরিমাণে সেন্সরশিপ কিন্তু চলে আসছে। তো এটাও কিন্তু একটা বিষয় যে মানে প্রি কোড এবং প্রি কোড সেই সময় মানে দুটো জনরা থ্রাইভ করেছিল। ওই 1927 থেকে 1933 যে ফেজটা ছিল, প্রি কোড ফেজটা সাইলেন্টের পরে আর এই হেজ কোড আসার আগে। তো এখানে হরর আর গ্যাংস্টার সিনেমা মারাত্মক থ্রাইভ করেছিল। এবং কোথাও গিয়ে এই যে দুটো মানুষ, জেমস ক্যাগনি, এডওয়ার্ড জি রবিনসন, এবং টু অ্যান এক্সটেন্ট পল মুনি, বা যেটা বললাম যে পল মুনির সিনেমার সংখ্যা খুবই কম, তো দে ওয়্যার দ্য লাইক লাইক দ্য ফোর রানার্স। মানে আমরা অ্যাকশন সিনেমায় বলি না যে আমরা 80s বা 90s যে স্ট্যালোন, শিওয়ার্জেনেগার, দিস ওয়ার লাইক দ্য পিলার্স, গ্যাংস্টার সিনেমায় কিন্তু এরা পিলার। রবিনসন অবশ্যই, তারপরে ক্যাগনি আর পল মুনি। আমি এবার হেজ কোড নিয়ে যেটা বলতে চাই, হেজ কোড গ্যাংস্টার জনরাতে আপনারা যদি মানে রিমার্কেবল কিছু ফিল্ম দেখেন, এই 3টে ছবির নাম উঠে আসবে, পাবলিক এনিমি, লিটল সিজার, স্কারফেস। তার পরবর্তীতে আপনি কিন্তু নেক্সট প্রায় 30 ইয়ার্স আর কোনো নাম মানে শুনতে পাবেন না যে খুব রিমার্কেবল কিছু ছবি হয়েছে। তার কারণ হচ্ছে হেজ কোড অনুযায়ী আপনাকে প্রতিবার লাস্টে আর কি যে ফেডারেল যারা মানে যারা ল তৈরি করছে, ল মেকিং বডি, পুলিশ প্রশাসন, তাদেরকে জিতিয়ে দিতে হবে, আপনাকে গ্যাংস্টারকে হারিয়ে দিতে হবে। যে কোনো ভাবেই আপনি গ্যাংস্টারকে জেতাতে পারবেন না, বা তাকে ইনফ্লুয়েন্সিয়াল, সে সবকিছু মানে জিতে যাচ্ছে, একটা মানে বিশাল একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হয়ে যাচ্ছে, এটা দেখাতে এমন কিছু পারবেন। করা যাবে না যেটাকে ক্রাইমকে গ্লোরিফাই করা হয়, কারণ যদি এক্স্যাক্টলি। যদি তো অ্যান্টি এই হিরোটা জন্য জিতে যায় তাহলে ক্রাইম। হ্যাঁ, এই জন্য এই জনরাটা কিন্তু কোথাও গিয়ে এই নেক্সট 30 বছর একটু ডরমেন্ট হয়ে যাচ্ছে আর কি, অতভাবে ফ্লারিশ করতে পারছে না। আচ্ছা, এই যে এই সময়টাতে এটা ডরমেন্ট হচ্ছে, তার একটা মানে বলে না যে কিছু কোনো জিনিসের পজিটিভ দিকও থাকে, নেগেটিভ দিকও থাকে। তো এই হেজ কোড আসার জন্য, এই যে আমরা একটু হাইস্ট ফিল্ম নিয়ে কথা বলবো, এটা পরবর্তীতে আসছে, বাট হাইস্ট ফিল্মের একটা লাভও হয়েছিল হেজ কোড আসার জন্য। যে ফেল্ড হাইস্ট আমরা যে মানে একটা ট্রোপ বলি, আপনারা আজকাল হাইস্ট মুভিতে দেখতে পাবেন যে একটা হাইস্ট মুভির কি কি ট্রোপস হয়। যে প্রথমে একটা টিম অ্যাসেম্বলিং হয়, যেটা ওয়েস্টার্ন ফিল্মের মতোই হয়, যে
4-5টা লোক আছে যাদের কিছু কিছু স্পেশাল স্কিল সেট আছে। কেউ ধরুন লকার খুলতে পারে, কেউ ধরুন পালিয়ে যাওয়ার এটা খুব ভালো, কেউ ধরুন ড্রাইভিং করতে পারে খুব ভালো, কেউ ধরুন আর্মস চালাতে পারে খুব ভালো। এরকম 4-5 জনের একটা টিমকে অ্যাসেম্বল করতে হয় প্রথমে। সেকেন্ড স্টেপে হচ্ছে প্ল্যানিংটা করতে হয়, একটা মানে খুব ভালো প্ল্যানিং থাকে। তারপরে ওটার এক্সিকিউশন এবং তারপরে আফটার মাথ, এগুলো আমরা এই ট্রোপস গুলো দেখতে পাই একটা হাইস্ট মুভির মধ্যে। এবার দেখবেন যেটা পরবর্তীকালে খুব পপুলার হচ্ছে এখন আপনারা দেখতে পান যে হাইস্ট গন রং। মানে হাইস্টটা যা প্ল্যানিং করছে কেউ নিজেদের মধ্যে বিট্রে করছে, বা এক্সিকিউশনে কিছু ফল্টার করে যাচ্ছে, বা আফটার মাঝে পুলিশ জেনে যাচ্ছে, বা কিছু ডাবল ক্রসিং হচ্ছে। এই যে ব্যাপারটা, এই যে জনরাটার মধ্যে যে ফেল্ড হাইস্ট, এই যে ব্যাপারটা চলে আসছে, বা হাইস্ট করার জন্য সবাই সবাইকে নিজেদেরকে মেরে ফেলছে, যেটা আপনারা ইনগ্লোরি আমাদের রিজার্ভার ডগসে দেখতে পেয়েছেন, পরে কাঁটে সিনেমাতে দেখতে পেয়েছেন, বা সিটি অন ফায়ার বলে হংকং এর যে ছবিটা ছিল রিঙ্গো ল্যামের, যে মেক্সিকান স্ট্যান্ড অফ হচ্ছে, প্রত্যেক মানে গ্যাংস্টাররা নিজেদেরকেই মেরে ফেলছে। তো এই ব্যাপারটাও কিন্তু হেজ কোডের সময়তেই আসছে, যে তুমি যদি ক্রাইম করো, তুমি যদি ডাকাতি করো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু এন্ডিংটা ভালো হবে না। তো সেইটা কিন্তু যেহেতু হেজ কোড অনুযায়ী ওটাই দেখাতে হতো, তাই জন্য কিন্তু যারা ফিল্ম মেকার ছিল তারা কিন্তু হাইস্ট জনরার মধ্যে এই ব্যাপারটা নতুন একটা ট্রোপ মানে আনছে, যে ডাকাতি হচ্ছে, আমরা জিতে যাচ্ছি, এ করছি, এটার বাইরেও যে একটা ফেল্ড জনরা হতে পারে, ফেল্ড ডাকাতি, এবং সেটাও ইন্টারেস্টিং হতে পারে আফটার মাত্রা, সেটাও কিন্তু জন্ম দিচ্ছে এই হেজ কোডের জন্য। আচ্ছা যাই হোক, তারপরে এই হেজ কোড উঠে যাচ্ছে 60s-এ, নিউ হলিউড শুরু হচ্ছে। সেখান থেকে কিন্তু আবার গ্যাংস্টার ফিল্মের একটা কোথাও গিয়ে রাইড শুরু হচ্ছে। তো মিন স্ট্রিটস কে কি তুমি গ্যাংস্টার ফিল্ম ধরবে দেবজ্যোতি, তোমার কি মনে হয়? মিন স্ট্রিটকে আমি বলবো অনেস্টলি গ্যাংস্টার সিনেমার থেকে, মিন দেখো মানে মিন স্ট্রিটকে না আমি অনেক বেশি সাইকোলজিক্যাল ড্রামা বলবো। মানে ট্যাক্সি ড্রাইভারের কাছাকাছি রাখবো, ট্যাক্সি ড্রাইভার সাইকোলজিক্যাল অনেক বেশি ছিল রিগারটা, বাট মিন স্ট্রিটকে আমি মানে পুরোপুরি ইয়ে নয়, মানে ইভেন তুমি যদি সত্যি কথা বলতে স্করসেসের সিনেমাগুলো দেখো, মানে আমরা হয়তো গ্যাংস্টার সিনেমার ইয়েতে ফেলে দিই, কোনোটাই কিন্তু পুরোপুরি শুধুমাত্র গ্যাংস্টার সিনেমা নয়। অবশ্যই এরপরে গুড ফেলাসের কথায় আমরা আসবো, ক্যাসিনোর কথায় আসবো, কোনোটাই কিন্তু শুধু মানে এটাই একটা বড় ডাইরেক্টরের ইয়ে, মিন মানে একটা মিন স্ট্রিটের মতো সিনেমা তুমি কিন্তু অনেক ভাবে ইন্টারপ্রিট করতে পারো, শুধু গ্যাংস্টার সিনেমা কিন্তু নয়। আর মিন স্ট্রিটের আগেও আমাদের যে সিনেমাটার কথা আসতে হবে, তা না হলে লোকে পেঁয়াবে, সেটা হচ্ছে গডফাদার। হ্যাঁ, না আমি ওটাই বলছি যে এইবার এই যে নিউ হলিউড আসছে, নিউ ওয়েভ হলিউডের যে আমি বলবো যে 70s থেকে 90s, এই সময় 3টে ডিরেক্টর আছে যারা এই জনরাটাকে গ্যাংস্টার ফিল্মকে ডিফাইন করছে। একজনের কথা অলরেডি বলে দিয়েছে, মার্টিন স্করসেজি। আর এরা সব বন্ধু ছিল, হ্যাঁ বাই দ্য ওয়ে, এরা সব ব্রায়ান ডে পালমা আর ইয়ে, হ্যাঁ, ব্রায়ান ডে ব্রায়ান ডি পালমা আর পালমা, আমাদের মার্টিন স্করসেজি আর ফ্রান্সিস ফোর্ড কাপোলা, এরা তিনজন এইবার জনরাটাকে মানে রিডিফাইন করছে। গুড ফেলাস 90s-এ পরে আসছে, বাট তার আগে গডফাদার আসছে, তারপরে 80s-এ স্কারফেস আসছে, ব্রায়ান ডি পালমা রিমেক করছে। তারপরে ওই যে ছবিটা আসছে ওটার নামটা কি, আরে আরে যেটাতে রবার্ট ডিনেরো ছিল, আর ওই ছবিটার নামটা বলো না, ব্রায়ান ডি পালমা খুব ফেমাস। ব্রায়ান ডে আরে পালমা পিরিয়ড কোনটা ছবি, বলো? আরে ওয়ান্স পিরিয়ড আপন ছবি এ টাইম ইন আমেরিকা, ওয়ান্স আপন এ টাইম, না 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 না, ওয়ান্স আপন আ টাইম ইন ও না আমেরিকা তো সেটা আমাদের সেজিও লিওনি। সার্জিও লিওনে। আরে ব্রায়ান ডি পালমার ওই ছবিটা রবার্ট ডিনেরো ছিল, ও ইন্টাচেবলস, ইন্টাচেবলস, ইনটাচেবল, হ্যাঁ। সরি তো ইন্টাচেবলস, ইন্টাচেবলস হচ্ছে ফ্রেঞ্চ সিনেমাটা, আনটাচেবলস, আনটাচেবলস, আনটাচেবলস হ্যাঁ, আনটাচেবল, এক্স্যাক্টলি 87-এ আসছে। তো 87 এই আসছে, ছবিগুলো আর ওটাও কি এই সেরা সময় সিনেমা। গ্যাংস্টার, হ্যাঁ, তো এই সময়টাকে মানে 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 গ্যাংস্টার ফিল্মে আর কি গোল্ডেন এজ গ্যাংস্টারের বলা যেতে গোল্ডেন পারে। এজ, এবং একটা একটা করে যায়, আই থিঙ্ক মানে গডফাদার নিয়ে তো 2 মিনিট কথাই বলতে হবে। আমার হ্যাঁ, পার্সোনালি আমি মারিও পুজোর যে নভেলটা থেকে এসেছিল হুম, গডফাদার, আমি সেটা পড়িনি, বাট গডফাদার মানে সিটিজেন কেন নিয়ে আমি আলোচনা করছিলাম, এখানে সেখানে অনেকে কমেন্ট করছে যে দাদা সিটিজেন কেন সেরা সিনেমা না, গ্রেটেস্ট ফিল্ম গডফাদার, মানে হুম, হোয়াট আ ফিল্ম। মানে আমি এই ইয়ে দেখছিলাম, আমি ফ্রান্সিসকো ফোর্ড কপলার আমি চুম্বক দিয়ে নামিয়ে মেট্রোপলিস দেখছিলাম, জঘন্যতম সিনেমা। আমি সেখানে হুম। দেখে আসছিলাম যে কি বানিয়েছে লোকটা। মানে আমরা এখন কথা বলছি 2024-এ, 2124-এও কথা হবে। এবং মানে আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন, অফার বলে একটি সিরিজ আছে, যে গডফাদার কিভাবে তৈরি হয়েছিল হুম, তার গল্পটা, অফার বলে একটি সিরিজ আছে, ওইটা আপনারা গিয়ে দেখতে পারেন। এবং আরো একটা ছোট ট্রিভিয়া দেবো, যে আমাদের মারিও পুজো করেছিল, যে একটা বই কিনেছিল যে হাউ টু রাইট স্ক্রিন প্লে, যে আমি স্ক্রিন প্লে লিখতে জানি না, তো লেটস মানে রিড যে কিভাবে স্ক্রিন প্লে লেখ। তো প্রথম চ্যাপ্টারটা খুলেছে, দেখছে ফার্স্ট চ্যাপ্টারটাই হচ্ছে গডফাদার। গো ওয়াচ গডফাদার। মানে ফার্স্ট চ্যাপ্টারটা লেখা আছে যে মানে গডফাদার ইজ দ্য গ্রেটেস্ট স্ক্রিন প্লে, গো এন্ড ওয়াচ দ্য ফিল্ম এন্ড রিড দ্য। আর ও হ্যাঁ ওটা মানে শেখার জন্য কিনেছে। আচ্ছা আমাদের এটা একটা মানে আর্গুমেন্ট করতে হবে, ঠিক আছে, এরকম একটা এপিসোড পরে করবো জনরা হলে হয়ে গেলে, যে কোনটা গ্রেটেস্ট সিনেমা, ঠিক আছে।
গডফাদার মানে যে 4-5টা সিনেমাকে বলা হয়, সিটিজেন কেন সব থেকে বেশি লোকে বলে, লা ডলসে ভিটা আছে, গডফাদার আছে, এরা একটা আলোচনা করতে হবে যে গ্রেটেস্ট সিনেমা। গডফাদার অ্যাকচুয়ালি, গডফাদার মানে আমি গডফাদার দেখো প্রথমে দেখিনি, আমি ছোটবেলায় সবচেয়ে প্রথমে দেখেছি সরকার, ঠিক আছে, মানে রাম গোপাল বর্মার যে ভার্সন অফ গডফাদার। সরকারও কিন্তু খুব ভালো ছবি, সরকারে আমরা আসতে খুবই ভালো ছবি। হ্যাঁ, তো আমি মানে গডফাদার এমন একটা টেমপ্লেট, যেটা মানে 100 টাইমস ধরে রিমেকেবল, মানে তুমি যে কোনো সেটিং এ ফেলতে পারো। তুমি যদি দেখো যে কোনো কালচারে, যে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, এক্স্যাক্টলি, মানে তুমি দেখো না গডফাদার কতবার হয়েছে, মানে আমাদের, আমি বলছি ইভেন তুমি রজনীকান্ত আর আমির খানের একটা ভার্সন আছে জানো তো, রজনীকান্ত ওটা ভালো নয়, কিন্তু আমি বলছি রাম গোপাল বর্মা বানিয়েছে, সরকার বানিয়েছে, তারপরে ইভেন রিসেন্টলি অ্যানিমাল, ইট হেভিলি বরোস ফ্রম অ্যানিমাল তো কাইন্ড অফ ওই গল্পটাই, মানে মাইকেল করোনিয়নের স্টোরি লাইনটাকেই করে দিয়েছে, যে ইজ মাইকেল করোনিয়ন দ্য বিগ সাইকোপ্যাথ। হ্যাঁ, মানে তুমি একটা জায়গায় আই বলছিলে বোধহয়, তুমি না কেন বলছিলে মাইকেল করোনিয়ন অন কোকেন বা এরকম একটা কিছু বলছিলে, মানে তুমি বোধহয় বলছিলে। হ্যাঁ, তো মানে গডফাদার, মানে যদি আমি গডফাদার 3টাকে এর মধ্যে ধরছি না, ঠিক আছে, আমি কিন্তু গডফাদার প্রথম দুটোই বলছি, গডফাদার 3টা কাইন্ড অফ জোর করে সিকুয়াল যেটা এখন হয়, যে ওটা মারিও পুজোর নভেলও ছিল না, কাইন্ড অফ 4টে আলাদা জিনিস যোগ করে। আমি কিন্তু প্রথম দুটো গডফাদারের কথা বলছি, অ্যাবসলিউট মাস্টারপিস, দুটো সিনেমা দুটোই বেস্ট পিকচার দিচ্ছে। তোমার কি মনে হয় যদি কেন এই ফরম্যাটটা এতবার এতদিন, মানে এখনো যখন গল্পটা বলা হয় তখনও এত লোকে কানেক্ট করতে পারে, মানে গল্পটা কেন পুরনো হয় না, তোমার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে দেখো, এন্ড অফ দ্য ডে গডফাদার কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো ইউনিভার্সাল। একটা ফ্যামিলি, দ্বিতীয়ত তোমার অ্যাম্বিশন, তৃতীয়ত তোমার এই যে কনফ্লিক্টিং ইমোশন, যে তুমি নিজে কিছু হতে চাও না তুমি লোকের এক্সপেকটেশনে হতে চাও, যেটা আমরা অ্যানিমেলের সন্দীপ রেড্ডি ভাঙা অনেক মোটা দাগের ওয়েতে দেখিয়েছিলেন, বাট সিনগুলো তো একই ছিল, তাই না? যে মানে ডু ইউ ওয়ান্ট টু বিকাম সামথিং ইয়োর সেলফ অর ডু ইউ ওয়ান্ট টু বিকাম সামথিং আউট অফ আদার পিপলস এক্সপেকটেশন। তো এই যে জিনিসগুলো আমার যেটা মনে হয় যে একটা ভালো সিনেমা, আমার এটাই আর কি, মানে এই পডকাস্ট গুলো করার মানে লক্ষ্য, যে একটা ভালো সিনেমা কিন্তু শুধুমাত্র কখনো একটা জিনিস নিয়ে নয়। আজকে একটা গডফাদার কিন্তু শুধুমাত্র একটা ইটালিয়ান আমেরিকান ফ্যামিলি, একটা ক্রাইম সিন্ডিকেট নিয়ে কিন্তু নয়। তো এই জিনিসটা তো, হ্যাঁ, মানে গডফাদারের টেমপ্লেটটা ইউনিভার্সাল টেমপ্লেট, এবং আমার যেটা মনে হয় যে তুমি যদি গ্রেটেস্ট সিনেমা দেখো, প্রত্যেকটা সিনেমায় এটা কিন্তু ইউনিভার্সাল টেমপ্লেটের গল্প বলছে। সিটিজেন কেন তুমি যদি দেখো, সিটিজেন কেনে কি বলছে, যে নিজের ছোটবেলায় ফিরে যাওয়ার কথা বলছে। সিটিজেন কেনের যা গল্প, অপরাজিতর কিন্তু একই গল্প, যে মানুষ একটা স্টেজে গিয়ে তার যে ছোটবেলার যে সুখস্মৃতি ছিল, যেগুলো সে আঁকড়ে আছে, সে সেখানে ফিরে যেতে চাইছে। তো এই জিনিসগুলো, এগুলো ভীষণ ইউনিভার্সাল থিম, মানে এগুলো কোনোদিন পুরনো হবে না। গডফাদার টেমপ্লেটের সিনেমা 2124 হবে। এন্ড তোমার সবথেকে আইকনিক সিন কোনটা লাগে? আমার ভাই বেস্ট সিন লাগে হচ্ছে যখন আই উইল মেক ইউ অ্যান অফার ইউ ক্যান্ট রিফিউজ। আর কোন সিন হবে? আই উইল মেক ইউ অ্যান অফার। হেভি লাগে আমার, ওই সিনটাও হেভি লাগে, যেখানে আল পাচিনো আর কি ও বলছে যে ও নিজের জামাইবাবুকে মেরে ফেলেছে। ওই যে সিনটা ছিল, হ্যাঁ, তো ওই জিনিসটা মানে এগুলো আইকনিক। আমার অ্যাকচুয়ালি আমি বলবো, তুমি এগ্রি করবে কিনা জানি না, আমার না গডফাদার 2কে আমি 1 ইঞ্চি হলেও গডফাদার থেকে এগিয়ে রাখবো। না, আমার ফার্স্ট পার্টটা বেশি আমার কাছে পছন্দের। হ্যাঁ, আমার পার্সোনাল ভালো। হ্যাঁ, 2টা 3টা নিয়ে আমি আলোচনা করছিলাম, কারণ 3টা মারিও পুজোর নভেল থেকে বেস্টও ছিল না, এদিক ওদিক থেকে জিনিসপত্র ঢুকিয়েছিল। তো গডফাদারের প্রথম দুটো সিনেমা, এবং গডফাদার কিন্তু যেটা করছিল, এবার আমরা আবার ইতিহাসে একটু ফেরত আসি, যে যেটা 1930-তে লিটল সিজার করেছিল, আবার কিন্তু গ্যাংস্টার সিনেমাটাকে মেইন স্ট্রিম ডিসকোর্সে আনলো। কারণ কি? কারণ আবারও কিন্তু একটা সোসাইটাল চেঞ্জ হচ্ছে অনেক। গডফাদার আছে 1972 তে আসছে। লেট 60s থেকে আমরা কি দেখতে পাচ্ছি? হিপি মুভমেন্ট আসছে। লেট 60s থেকে আমরা দেখতে পাচ্ছি তার আগে সিভিল রাইটস মুভমেন্ট হয়ে গেছে। লেট 60s আর্লি 70s আমেরিকা সোশিও কালচারালি প্রচুর পরিমাণে কিন্তু মানে চেঞ্জেস আছে। সিরিয়াল কিলার এই সময় আছে, জোডিয়াক কিলার। তো একটা কিন্তু সোসাইটাল ক্রাইসিসের রিয়াকশন আবারও, যেটা আমরা 1930-তে দেখেছিলাম, সেটা আমরা 1972-তে করলাম। আচ্ছা, এবার আমরা একটু হলিউডের থেকে একটু বলিউডের ক্রাইমে আসি। না, আগে একটু দাঁড়াও, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি, তুমি এটা আনসার দাও। কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য গ্রেট গ্যাংস্টার ফিল্ম, গুডফেলাস অর গডফাদার? আমি বলবো, এটা আনপপুলার ওপিনিয়ন হবে, গুডফেলাস ইজ মোর এন্টারটেইনিং ফিল্ম। কারণ তুমি যদি দেখো, গুডফেলাস কিন্তু প্রচন্ড পরিমাণে ফানি একটা সিনেমা। আমি বলবো, আমাকে যদি বলা হয় যে কোনটা তুমি রিওয়াচ করবে, আই ওয়াচ গুডফেলাস। অ্যাকচুয়ালি গুডফেলাস না,
I'll watch Goodfellas. I'll watch Irishman. Irishman মারাত্মক ফানি সিনেমা। মানে না তুমি আমার আইরিশম্যান কোয়েশ্চেনটা আনসার দিলে না যে এই দুটো ছবির মধ্যে কোনটা গ্রেটেস্ট গ্যাংস্টার ফিল্ম, গুডফেলাস না গ্রেটেস্ট, দেখো গ্রেটেস্ট এর দিক দিয়ে বললে আমি যেটা বললাম মোর এন্টারটেইনিং গুডফেলাস। গ্রেটেস্ট আমি বলবো গডফাদার পার্ট 2 আমার কাছে। কেন 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 তোমার মনে হয়? আমার যেটা মনে হয় গডফাদার পার্ট 2, দেখো গুডফেলাসে যে গল্পটা বলেছে, ওয়াইজ গাইজ বলে একটা নভেল ছিল, সেই গল্পটার থেকে আমার মানে গডফাদারের যে গল্পটা সেটা আমার অনেক বেশি ইউনিভার্সাল মনে হয়। অনেক মানে তুমি অনেক পার্সোনাল লেভেলে কানেক্ট করতে পারবে গডফাদারের গল্পটার সাথে। গুডফেলাস ইজ মোর এন্টারটেইনিং ফিল্ম, ফোর্থ ওয়াল ব্রেকিং জোক টোক আছে, ইয়ে আছে, তো ইজ মাচ মোর এন্টারটেইনিং। তো গডফাদার পার্ট 2 আমি বলবো যে গ্রেটেস্ট। যদিও আমাকে পার্সোনালি যদি জিজ্ঞাসা করা হয়, আমি আই ওয়াচ গুডফেলাস এন্ড আইরিশম্যান, এন্টারটেইনিং বেশি। না আমি তুমি বলো, গডফাদারকে এবার তুমি উত্তরটা দাও। আমি তোমাকে আরেকটা কন্ট্রোভার্সিয়াল জিজ্ঞেস করছি, মার্টিন স্করসেসি না, আমি তোমাকে এত ইজি কোয়েশ্চেন করবো না, মার্টিন স্করসেসি না ফ্রান্সিসকো ফোর্ড কোপোলা, এদের যে কেউ বলে দেবে, মার্টিন স্করসেসি না 1970s 1980s এর ফ্রান্সিসকো ফোর্ড কোপোলা? মার্টিন কারণ ফ্রান্সিসকো ফোর্ড কোপোলা 1990s এর পরে যা বানিয়েছে না তো 1970s মার্টিন স্করসেসি আমার জন্য, মার্টিন স্করসেসি এগিয়ে থাকবে। আমি তার আগে গডফাদারের ব্যাপারটা বলে দিই, গডফাদার গুডফেলাস নিয়ে আমার যেটা মনে হয়, গডফাদার ক্যারেক্টার ওয়াইজ মানে গডফাদারের মধ্যে যে ক্যারেক্টার্স গুলো আছে সেগুলো অনেক বেশি আইকনিক ক্যারেক্টার্স, তাদের যে ট্রেডস গুলো, তাদের মধ্যে যে ট্রান্সফরমেশন বা কেরিয়ার মানে ক্যারেক্টার আর্কস গুলো অনেক বেশি মানে অনেক বেশি লেয়ার্ড, অনেক প্রোনাউন্স আর লেয়ার্ড। সেকেন্ড হচ্ছে যে ইমোশনস গুলো খুব মানে একটা ফ্যামিলি ড্রামার যে ব্যাপারটা আছে যেটা খুব মানে ইউনিভার্সাল, যেটা তুমি বললে বাবা ছেলের সম্পর্ক, একটা মাইকেল কোর্টিওনের একটা কামিং অফ এজ ব্যাপার আছে, তারপরে ওর যে রিলেশনশিপের মধ্যে যে চেঞ্জেস গুলো আসছে, ঠিক আছে, তো সেইগুলো আর কি খুব সুন্দর করে এক্সপ্লোর করা, এবং একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে যেটা খুব মানে রিভেঞ্জ হচ্ছে খুব ইউনিভার্সাল ইমোশন, তো রিভেঞ্জ কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি ক্যাথারসিস একটা বিষয়। এইগুলোর জন্য আমি গডফাদারকে এগিয়ে রাখবো। বাট গুডফেলাস আগে তুমি যেটা বলে এন্টারটেইনিং, আর গুডফেলাসের একটা কোয়ালিটি আছে যেটা গডফাদারে আমি পাই না, সেটা হচ্ছে কি গুডফেলাস খুব না মনে হবে যে মানে আমাদের আশেপাশের মানে ডেইলি লাইফের মতো একটা গল্প আছে, ঠিক আছে, মানে মানে গ্যাংস্টার গুলো যেন নর্মাল লোকেদের মতোই, মানে গডফাদারে যেন ওদের একটা কোড অফ কন্ডাক্ট আছে, ওদের যেন ওয়ার্ল্ড একটা সেপারেট ওয়ার্ল্ড, সেটা গুডফেলাসে নয়। গুডফেলাসে যেন আমাদের একটা কারণ আছে, কারণ মার্টিন স্করসেসি গ্রিউ আপ ইন লিটল ইটালি, ঠিক আছে, মানে লিটল ইটালি যে মানে ম্যানহাটানের যে জায়গাটাকে বলে, এটা সেই সময় 60s 50s এ যে সময় মার্টিন স্করসেসি বড় হয়ে উঠছেন, এটা এই সময় ইমিগ্রেন্ট পপুলেশন ভর্তি ছিল, ঠিক আছে, এবং সেই সময় ওই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে ক্রাইম হতো। তো মার্টিন স্করসেসি কিন্তু এই যে চরিত্রগুলো, গুডফেলাসের ক্যারেক্টার গুলো এত রিয়েল কেন মনে হচ্ছে, বিকজ হি স দোজ ক্যারেক্টার, মানে এরকম পেটি ক্রিমিনাল, স্মল টাইম গ্যাংস্টার্স, এই যে মানে আমি একটা মার্টিন স্করসেসি ইন্টারভিউ দেখেছিলাম, তুমি দেখে মার্টিন স্করসেসি গুডফেলাসে এরা কেউ টাকা মানি ব্যাগে রাখে না, গ্যাংস্টাররা টাকা রোল করে রাখে, টাকা রোল করে রাখে, এটা মার্টিন স্করসেসি বলতেন হি স দ্যাট, যে তারা তো অত শিক্ষিত বা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তো দে ইউজ টু রোল দা মানি, ঠিক আছে, একটা সোয়াগের ব্যাপার ছিল। তো এই ক্যারেক্টার গুলো কিন্তু মার্টিন স্করসেসি নিজে দেখেছিলেন, এই জন্য অনেক বেশি রিলেটেবল মনে হয়। মারিও পুজোর ক্যারেক্টারটাও রিলেটেবল, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে, সেটা একটা অন্য ওয়ার্ল্ড তৈরি করছে, তো এই জিনিসটা বেটার ছিল। বাট আমি তোমাকে এটা এটা প্রচুর কিস্তি খাওয়া হয়, বাট আমি কিন্তু 70s 80s এর কপোলাকে মার্টিন স্করসেসি থেকে একটু এগিয়ে রাখবো। ওভারঅল মার্টিন স্করসেসি অনেক এগিয়ে গেছে, তারপরে কপোলা যা সিনেমা বানিয়েছে কোনো প্রশ্নই হয় না, মানে আমি একটু হলেও কপোলা বিশেষ বিকজ অফ অ্যাপোক্যালিপস নাও, যেটা নিয়ে আমি আলোচনা করতে পারি, অ্যাপোক্যালিপস একটা ফ্যান্টাস্টিক, না না কাপোলা তো ওই সময় মানে হেভি পার্ট ব্রেকিং। না কি বলবো, আমার মার্টিন স্করসেসি কেন মনে হয়, কারণ মার্টিন স্করসেসি না মানে মানে অনেকগুলো জনরা অ্যাক্রস দ্য জনরা যেভাবে গ্রিপ আছে, বা ইভেন গ্যাংস্টার ফিল্মস এর মধ্যেও তুমি যদি দেখো পরবর্তীকালে মানে যেভাবে ও চেঞ্জেস গুলো করছে। হ্যাঁ তুমি দেখো ক্যাসিনো আর গুডফেলাস কিন্তু একই সিনেমা না, সিমিলার গল্প বলছে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম। কার্লিটোস এর ব্রায়ান ডে পালমা, ওটা তো ইয়ে আমাদের আল পাচিনো, যদি ওই সিনেমাটা আমার দেখা নেই, কার্লিটোস আমি দেখিনি। আচ্ছা কার্লিটোস, হ্যাঁ। তো এবার কি একটু ইন্ডিয়ান গ্যাংস্টারে আসি? হ্যাঁ ইন্ডিয়ান গ্যাংস্টারে আসি। এইবার হচ্ছে আমাদের আপনারা কিন্তু এই তিনটে ডিরেক্টরের সিনেমাগুলো, এই যে কার্লিটোস বে বললাম বা মার্টিন স্করসেসির যে ছবিগুলো, বা মানে ফ্রান্সিস ফোর্ড কোপোলা, আচ্ছা আমরা যখন এত দূর এলাম তাহলে স্কারফেসটা আলোচনা করে, কারণ আল পাচিনো স্কারফেস, আল পাচিনো বাজুকা নিয়ে তেড়ে আসবে আমাদের দিকে। তো আল পাচিনো স্কারফেস, আপনারা একটা সিন তো সবাই দেখেছেন, বাজুকা সিনটা, সে হ্যালো টু মাই লিটল ফ্রেন্ড, মানে একদম মিম, মানে প্রতিদিনই 10টা করে মিম দেখি আমি।
তো আল পাসিনো মানে আল পাসিনোর আমি এটা আগেও তোমার সাথেই আলোচনা করেছিলাম যে 70s থেকে মোটামুটি আর্লি 80s এর আল পাসিনো আনপ্যারালাল, মানে ডগ না না, ডে ঠিক আফটারনুন। যদি মানে গ্যাংস্টার ফিল্ম নিয়ে যদি কথা হয় আর অ্যাক্টরদের নাম আসে, তাহলে দুটো অ্যাক্টরের নাম আসবে, রবার্ট ডিনেরো, অ্যাল পাচিনো। পাসিনো এরা ডিনেরো, কিন্তু হ্যাঁ। মানে এরা পুরো এই জনরাটাকে, এই যে যে আমরা বলছি 70s থেকে 90s এর মধ্যে যে প্রচুর ছবি হচ্ছে, এগুলোর মধ্যে ম্যাক্সিমামের মধ্যেই তুমি নয় অ্যাল পাচিনো নয় রবার্ট ডিনেরোকে দেখতে পাবে, মানে কমন ফেস আর কি। এবং প্রত্যেকটা, এবং আরো একটা চ্যালেঞ্জ হচ্ছে কি এতগুলো গ্যাংস্টার প্লে করছে তার মধ্যে কিভাবে মানে ভেরিয়েশন আনবে হুম। কিভাবে ভেরিয়েশন আনবে। তো ওই এই ছবিটা তুমি জিনিসটা দেখেছো, ডনি ব্রাস্কো বলে যে ছবিটা আছে? ডনি ব্রাস্কো তো অনেক পরে আছে, হ্যাঁ দেখেছো তো, জনি ডেপ ছিল হ্যাঁ, আমাদের, ওটাও জনি খুব ডেপ ভালো আছে। ছবি। ওটাও কিন্তু তার একটা মানে পাসিনো। যে এজেন্টের সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে হুম। যাচ্ছে, গ্যাং এ ইনফিলট্রেট করেছে। মানে তুমি দেখো মানে গ্যাংস্টার ফিল্মের মধ্যে একটা একটা অ্যাক্টরই প্লে করছে অথচ এত ভেরিয়েশন আনছে, এটা ওরা খুব ভালো করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তুমি আর স্কারফেস আরো নিয়ে কি একটা বলছিলে? হ্যাঁ আগে বলো। স্কারফেস নিয়ে কিছু বলছিলে তুমি? হ্যাঁ, স্কারফেস নিয়ে আমি বলছিলাম যে স্কারফেস বিং আ রিমেক ফিল্ম, মানে এত ভালো সিনেমাতে, এত এন্টারটেইন, সেখানে ওই যে পুয়ের্তোরিকান যে অ্যাকসেন্টটা আল পাসিনো যেভাবে পুয়ের্তোরিকান কালচারটাকে তুলে আনছে, দুর্দান্ত। যারা স্কারফেস দেখেনি, তারা যারা অগ্নিপথ দেখেছেন অমিতাভ বচ্চন, ইটস হেভিলি ইন্সপায়ার্ড ডাউন টু দা কস্টিউম ইভেন। তো প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার্ড ছিল। তো অসম্ভব ভালো একটা এন্টারটেইনিং সিনেমা। আর আরো একটা সিনেমার কথা আমি বলবো, যদি স্কারফেস অনেকে দেখেছে, এই সিনেমাটা হয়তো অনেকে দেখেনি, যেটা অরিত্র প্রথমে বলে, সেটা হচ্ছে দ্য আনটাচেবল। দুর্দান্ত সিনেমা। এটা হচ্ছে আমাদের আল কাপনকে অ্যারেস্ট করার গল্প। আল কাপনের যে এফবিআই ক্র্যাকডাউনটা হয়েছিল, শন কনারি ছিলেন। দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত সিনেমা আনটাচেবল। আই থিঙ্ক শন কনারি গট দ্য বেস্ট লাইক সাপোর্টিং অ্যাক্টর অস্কার ফর দিস। দুর্দান্ত সিনেমা। আনটাচেবলস আপনারা পেয়ে যাবেন, আমি মানে কিছুদিন আগেই দেখছিলাম আনটাচেবলস জিও সিনেমাতে আছে, হিন্দি ডাবিং এ অনেকে খোঁজে তো, তো হিন্দি ডাবিং এ ওইখানে অ্যাভেলেবেল আছে জিও সিনেমাতে, আর চাইলে যদি আপনারা আর যদি জি5 এর সাবস্ক্রিপশন না থাকে তো জানে কি করতে হবে। তো